আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের নতুন আরেকটি অধ্যায়ে সবাইকে স্বাগতম। তো এই অধ্যায়টির নাম হচ্ছে জ্যামিতিক আকৃতির গল্প। তো আজকে এটির প্রথম পর্ব। এইভাবে এই অধ্যায়ের উপর ধারাবাহিকভাবে পর্বগুলো আসতে থাকবে। তো তোমরা এই অধ্যায়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভিডিওগুলো দেব সেগুলো দেখার অনুরোধ রইল। তো তোমরা যারা বার্ষিক পরীক্ষা 2024 সালের যেই সিলেবাস নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা পাও নাই, তারা আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারো, অথবা আমি ডেসক্রিপশন বক্সে সেই বার্ষিক পরীক্ষার সিলেবাস নমুনা প্রশ্ন তার সমাধান এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত সহ অন্যান্য বিষয়ের উপর সাজেশন ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আর দেরি না করে আজকে ভিডিও মূল আলোচনায় চলে যাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জ্যামিতিক আকৃতির গল্প অধ্যায় 10 এটি বলবো। তো এখানে বইতে কি লেখা আছে আমরা পড়ে নিই। তো এই যে ব্যক্তি দেখছেন, ইনি হচ্ছে এই জ্যামিতির অর্থাৎ যে জ্যামিতি অধ্যায় এই জ্যামিতির জনক। তো ওনার নাম হচ্ছে গ্রিক পণ্ডিত ইউক্লিড। তো এখানে তোমাদের বইয়ে লেখা আছে, আমরা একটু পড়ি। তো এখানে লেখা আছে, জ্যামিতিক গণিতের পুরনো কিন্তু একটি মজার একটি শাখা। কারণ জ্যামিতি জেনেই আমরা আমাদের খেলার মাঠ, বাগান, ঘরবাড়ি, জমিজমা ইত্যাদি পরিমাপ করে থাকি। অর্থাৎ এই জ্যামিতি একটি মজার একটি শাখা। তো আমরা যে খেলার মাঠ বা ঘরবাড়ি বা বিভিন্ন জমি জমা মাপি, তা হলো আমাদের জ্যামিতির মাধ্যমে আঁকি। তো এই জ্যামিতি আবিষ্কার করেছেন এই ব্যক্তি। তো উনি হচ্ছেন গ্রিক পণ্ডিত ইউক্লিড। তো তোমরা মনোযোগ সহকারে শুনবে। তারপর তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে জ্যামিতি শব্দটির মানে কি। এটি তোমাদের মনে একটি প্রশ্ন ছিল। তো জানা যায়, গ্রিক দেশের মানুষেরা ভূমিকে জ্ঞেয় বলতো এবং পরিমাপকে বলতো মেটর। তো প্রিয় শিক্ষার্থীরা, তো গ্রিক দেশের মানুষেরা ভূমিকে বলতো জিও এবং পরিমাপকে বলতো মেট্রন। এই জিও এবং মেট্রন মিলে হলো জিওমেট্রি। বাংলায় আমরা বলি জ্যামিতি, অর্থাৎ আমরা যেই বাংলা জ্যামিতি বলি সেটা গ্রিক দেশের মানুষেরা বলতো জিওমেট্রি। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে জ্যামিতি শব্দ বলতে কি বোঝায়। এবার তাহলে প্রশ্ন করতে পারো, এই জ্যামিতির প্রয়োজন কেন হয়েছিল? আজ থেকে অনেক বছর আগে কৃষিকে নির্ভর করে গড়ে উঠেছিল বিভিন্ন সভ্যতা। কৃষিকাজের জন্য প্রয়োজন হয় জমিজমার, আর এই জমিজমা পরিমাপের জন্যই প্রয়োজন হয় জ্যামিতি। অর্থাৎ প্রাচীনকালে যেই কৃষিকাজ করা হতো, বিভিন্ন জমিজমা মাপা হতো, সেটি এই জ্যামিতির মাধ্যমেই মাপা হতো। অর্থাৎ এই জমিজমা মাপার জন্যই জ্যামিতি আবিষ্কার করেছেন এই গ্রিক পণ্ডিত ইউক্লিড। তো কৃষিকাজের জন্য প্রয়োজন হয় জমিজমা, আর এই জমিজমা পরিমাপের জন্যই প্রয়োজন হয় জ্যামিতি। অর্থাৎ আগেরকালে যেই জমিজমা মাপা হতো সেটি জ্যামিতির মাধ্যমেই মাপা হতো। তবে আজকাল জ্যামিতি শুধু জমি পরিমাপের জন্য ব্যবহার হয় না, গণিতের অনেক জটিল সমস্যাও জ্যামিতির জ্ঞান ব্যবহার করে সমাধান করা হচ্ছে। অর্থাৎ এখন শুধু জ্যামিতি জমি জমা মাপার জন্য নয়, এখন গণিতের অনেক যেই জটিল সমস্যা সেটি জ্যামিতির মাধ্যমেই সমাধান করা হয়, এই বলেছে এখানে। তারপর প্রাচীন মিশর, বেবিলন, ভারতবর্ষ, চীন ও দক্ষিণ আমেরিকান ইনকা সভ্যতার বিভিন্ন কাজে জ্যামিতি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ এই জ্যামিতি এখন বিশ্বের বিভিন্ন দেশে এই জ্যামিতি ব্যবহার করে থাকে। তারপর বলেছে, তবে প্রাচীন গ্রিক সভ্যতার যুগেই জ্যামিতি সাজানো গুছানো সুন্দর রূপটি স্পষ্টভাবে দেখা যায়। গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতির সূত্রগুলোকে সুবিন্যস্ত করে তার বিখ্যাত বই এলিমেন্টস রচনা করেন। অর্থাৎ ইউক্লিড যে জ্যামিতির জনক, তিনি একটি বই লিখেছেন, তার বিখ্যাত বই
বইটির নাম হলো এলিমেন্টস। এই বইটি রচনা করেন। এছাড়া জ্যামিতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে থেলিস, তারপর পিথাগোরাস, প্লেটো, টলেমি এবং আর্কিমিডিস সহ আরও অসংখ্য গণিতবিদদের অবদান রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই তথ্যগুলো বুঝতে পেরেছো। তো এগুলো তোমাদের এক কথার উত্তর বা সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো এখান থেকে খুব ভালো করে পড়বে, তোমরা এখান থেকে আসতে পারে। তো তারপর কি বলা আছে? তারপর এখানে বলা আছে যে জ্যামিতির মৌলিক ধারণা। তো এই জ্যামিতির মৌলিক যে ছকটি দিছে, এই ছকটি এখন আমরা সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছকটি পূরণ করার আগে আমাদের কিছু তথ্য জেনে নিতে হবে। তো এখন আমি সেই তথ্যগুলো তোমাদের পড়িয়ে দিচ্ছি। তো প্রথমে তোমাদের এই যে এখানে একটি দেখতে পাচ্ছ যে বিন্দু। তো বিন্দু কাকে বলে? যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই, তাকে বিন্দু বলে। অর্থাৎ আমরা যে ছক পূরণ করব সেখানে আমাদের বিন্দু, রেখা, রশ্মি কি, তাই এগুলো আগে যদি তোমরা জেনে যাও তাহলে অবশ্যই এই ছকটি তোমরা পূরণ করতে পারবে। তো এখানে বলছে যে যার শুধু অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ নেই, তাকে বিন্দু বলে। অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ একটি বিন্দু দেওয়া আছে, এটি হচ্ছে বিন্দু। তো এই বিন্দুটির দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তাই আমরা এটিকে বিন্দু বলবো। এই যে তোমরা এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে এই বিন্দুটি এই হলো যে তার দৈর্ঘ্য নেই, উচ্চতা নেই, প্রস্থ নেই, তাকে আমরা বিন্দু বলবো। তো বিন্দুকে শূন্য মাত্রা সত্তা ধরা হয়, অর্থাৎ শূন্য মাত্রার সত্তা বিন্দুকে ধরা হয়। তো আই হোপ তোমরা বিন্দু কি বুঝতে পেরেছো। তারপর হলো রেখা। তো এখানে এই যে রেখা বলতে কি বুঝি আমরা? যে বিন্দুর চলার পথকে রেখা বলা হয়, যার শুধু দৈর্ঘ্য আছে, যা অসীম কিন্তু প্রস্থ, উচ্চতা নেই। রেখার কোনো প্রান্তবিন্দু না থাকা একে প্রয়োজন অনুসারে উভয় দিকে বর্ণিত করা যায়। রেখা দুই প্রকার, সরলরেখা, বক্ররেখা। প্রিয় শিক্ষার্থীরা, এই যে রেখা বলতে আমরা কি বুঝি? এই যে এখানে একটি রেখা দিয়েছে, তো এই রেখাটির কি বলছে? যে রেখা বলা হয় শুধু দৈর্ঘ্য আছে এবং অসীম কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই। অর্থাৎ এটির দৈর্ঘ্য শুধু আছে কিন্তু প্রস্থপাত বা উচ্চতা নেই। অর্থাৎ এই যে এখানে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, এইভাবে দেওয়া আছে। তো এই রেখাটি এইভাবে চলতে থাকবে। অর্থাৎ এই যে আমরা যদি ডান পাশে যাই, যে এইভাবে এই তীর চিহ্ন মানে বোঝানো হয়েছে এইভাবে চলতে থাকবে, এইভাবে চলতে থাকবে সোজা। তারপর এই যে বাম পাশে এইভাবে ঠিক সেম এই রেখাটি এভাবে চলতে থাকবে। তো এখানে বলছে এই যে এই রেখার শুধু দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা তার উচ্চতা নেই, এটাই রেখা। তারপরে বলছে যে রেখা হচ্ছে দুই প্রকার। তো একটি হলো সরল রেখা, একটি হলো বক্ররেখা। অর্থাৎ এই যে তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ যে এটি একটি সরল রেখা, অর্থাৎ এটি সোজা গেছে। তারপর এই রেখাটি যদি এভাবে 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 যায়, তো এটি হলো বক্ররেখা। অর্থাৎ এটি শুরু আছে কিন্তু এই যে দৈর্ঘ্য আছে কিন্তু তাদের প্রস্থ বা উচ্চতা নেই, এইভাবে প্রেক্ষাপটে অর্থাৎ বক্রভাবেও যেতে পারে, এটাই বলা হয়েছে। আইওপি শিক্ষার্থীরা, তোমাদের বোঝাতে পেরেছি। তারপর রশ্মি। তো রশ্মি কি? এই যে দেখতে পাচ্ছ রেখার একটি নির্দিষ্ট অংশ যার একটি প্রান্তবিন্দু থাকে এবং অন্যদিকে অসীম, তাকে রশ্মি বলে। অর্থাৎ রশ্মির একটি এখানে প্রান্তবিন্দু থাকবে এই যে, আর এটির অন্যদিকে এইভাবে চলতে থাকবে অর্থাৎ অসীম, তাকে রশ্মি বলে। তো এই যে চিত্রে এ বি একটি রশ্মি, অর্থাৎ এই যে চিত্র দিচ্ছে এখানে এই যে একটা প্রান্তবিন্দু এবং এই প্রান্তবিন্দু এইভাবে তীর চিহ্ন দেওয়া আছে যে এইভাবে চলতে থাকবে, এটাকে আমরা রশ্মি বলি। তারপর রেখা অংশ। তো রেখার একটি নির্দিষ্ট অংশ যার দুটি প্রান্তবিন্দু তাকে রেখাংশ বলি। অর্থাৎ রেখার যেই অংশ সেটিকে আমরা রেখাংশ বলি। অর্থাৎ এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে একটি বিন্দু দেওয়া আছে এবং এখানে এই শেষ প্রান্ত দেওয়া আছে, তাই এটিকে আমরা রেখাংশ বলতে পারি। এখানে বলছে যে রেখার একটি নির্দিষ্ট অংশ যার দুটি প্রান্তবিন্দু থাকে, অর্থাৎ এই যে একটি বিন্দু এবং এই যে একটি প্রান্তবিন্দু, তো এটিকে আমরা রেখাংশ বলবো। তাইওপি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এখন আমরা তোমাদের বই যে ছকটি সেই ছকটি দেখিয়ে দিব। তো এই যে এখানে প্রথমে এই যে
ছকটি দিছে জ্যামিতিক নাম, বর্ণনা, চিত্র এবং কিভাবে পড়তে হবে। অর্থাৎ প্রথমে আমাদের বিন্দু দিছে, বিন্দু আমরা একটু আগেই পড়েছি যে কিভাবে যে বিন্দু, এই যে এখানে দেখতে পাচ্ছ বিন্দু, এই বিন্দুর কোনো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নেই। তো দৈর্ঘ্য, প্রস্থ বা উচ্চতা নাই, সেটিকে কি বলবো আমরা? বিন্দু। আই হোপ বুঝতে পেরেছো, এগুলো আমি তোমাদের পূর্বে একটু আগে বুঝিয়ে দিয়েছি। তারপর হচ্ছে রেখা। তো রেখার এই যে দেখতে পাচ্ছ তোমরা যে রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, অর্থাৎ এই যে এভাবে রেখা এভাবে চলতে থাকবে এভাবে চলতে থাকবে। আর যদি এই রেখাটি এভাবে বেঁকা পথে যায় তাহলে এটাকে আমরা বলবো বক্ররেখা, অর্থাৎ এভাবে চলতে থাকবে। তো এটিকে আমরা কিভাবে পড়তে হবে? রেখা পড়তে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তারপর রেখাংশ, অর্থাৎ এই যে রেখার এখানে দুইটি বিন্দু দিছে, এই বিন্দু হচ্ছে রেখাংশ। তো রেখাংশ নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, অর্থাৎ এটির রেখাংশের যে দুটি প্রান্ত বিন্দু, একটি এই যে প্রথম বিন্দু এবং তারপর হলো শেষ বিন্দু, অর্থাৎ এই দুটি প্রান্ত বিন্দু থাকবে, সেটিকে আমরা কি বলবো? রেখাংশ বলবো। তো এটি হচ্ছে রেখাংশ। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেওয়া আছে রশি। তো রশির একটি প্রান্ত বিন্দু আছে, এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, অর্থাৎ এটা শুরু আছে কিন্তু শেষ নেই, এটাকে আমরা কি বলবি? রশি বলি। এই যে এটাকে কি পড়বো? রশি পড়বো। আই হোপ শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তারপর সমতল। তো তলের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তল দ্বিমাত্রিক। অর্থাৎ দ্বিমাত্রিক বলতে কি বুঝি, ত্রিমাত্রিক বলতে কি বুঝি এবং একমাত্রিক বলতে কি বুঝি। তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো একমাত্রিক বলতে কি বুঝি? একমাত্রিক বলতে শুধু এই যে একমাত্রিক বলতে শুধু আমরা বলবো তার দৈর্ঘ্য আছে, যার দৈর্ঘ্য আছে সেটিকে আমরা একমাত্রিক বলবো। এবং দ্বিমাত্রিক 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 আমি এখানে সংক্ষেপে লিখেছি। তো দ্বিমাত্রিক বলতে আমরা বুঝবো যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, দৈর্ঘ্য ও প্রস্থ আছে, সেটিকে আমরা কি বলবো? দ্বিমাত্রিক। এবং ত্রিমাত্রিক, তো আমি তোমাদের মুখেই বলে দিচ্ছি, এখানে লেখা যাচ্ছে না। তো ত্রিমাত্রিক হচ্ছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও আছে, সেটিকে আমরা ত্রিমাত্রিক বলবো। আইওপি শিক্ষার্থীরা তোমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক কি বুঝে গেছো। আমি আবার রিপিট করছি যে একমাত্রিক হচ্ছে যার শুধু দৈর্ঘ্য আছে, সেটিকে আমরা একমাত্রিক বলবো। এবং দ্বিমাত্রিক সেটিকে বলবো যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে, সেটিকে আমরা দ্বিমাত্রিক বলবো। তারপর ত্রিমাত্রিক। তো ত্রিমাত্রিক বলবো আমরা যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, সেটিকে আমরা ত্রিমাত্রিক বলবো। অর্থাৎ তোমাদের যেই গণিত বই, সেই গণিত বইটি যদি লক্ষ্য করো তাহলে এটির দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। তো গণিত বইটি আমরা কি বলবো? ত্রিমাত্রিক বলবো। এবং তোমাদের যে খাতার যে পেজ, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ একটি পেজ, তো এই খাতাটির যে একটা পেজ সেটির দৈর্ঘ্য এবং প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, সেটিকে আমরা কি বলবো? সেটিকে আমরা বলবো দ্বিমাত্রিক। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তো এই যে সমতল, সমতল এখানে বলছে যে শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে, তল দ্বিমাত্রিক। অর্থাৎ এই যে এখানে একটি সমতল দেওয়া আছে, এটি হচ্ছে সমতল। তো এটি শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, তো সেটিকে আমরা কি বলবো? দ্বিমাত্রিক। তো এই যে এখানে লিখেছে যে সমতল আর জে কে, আর জে কে, এটি হচ্ছে সমতল। আইওপি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তারপর দেওয়া আছে সমান্তরাল রেখা। তো সমান্তরাল রেখা, একই সমতলের অবস্থিত দুটি সমান্তরাল রেখা কখনো একে অপরকে ছেদ করে না। অর্থাৎ এই যেখানে চিত্র দেখতে পাচ্ছ, এই যে সূর্যভাবে দুটি রেখা টানা হয়েছে, তো এটি হচ্ছে সমান্তরাল রেখা। অর্থাৎ এই যে এখান থেকে এখানে দূরত্ব সমান, তোমরা যদি স্কেল দিয়ে মাপো দেখবে তে এখানে মনে করো যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এখানেও 3 সেন্টিমিটার তোমরা মেপে পেবে, এখানেও 3 সেন্টিমিটার হবে। অর্থাৎ দুটি যেই রেখা টানবে এভাবে, এটির এইভাবে আমরা এই যে দেখাই এখানে, তো এখানে যে রেখা টানবে এই যে এভাবে, এই যে দুইটি রেখা টানা আছে, এই যে এখানে এর পার্থক্য তোমার সমান হবে, এই যে এখান থেকে এখানে পার্থক্য সমান হতে হবে, এটিকে আমরা কি বলবো? সমান্তরাল রেখা। অর্থাৎ যেমন এক্সাম্পল ধরো তোমার যে আমাদের রেলওয়ে স্টেশন, যে রেল লাইনটি, এই রেল লাইনটি কি সমান্তরাল? যদি এটি সমান্তরাল না হতো তাহলে ট্রেনটি অনেকবার অ্যাক্সিডেন্ট হতো। তাই এই যে ট্রেনের রেল লাইন, সেই রেল লাইনটি হলো সমান্তরাল রেখা।
আই হোপ তোমাদের বোঝাতে পেরেছি। তো এই যে এখানে লিখেছে যে ইএফ একটি সরলরেখা এবং জিএইচ সরলরেখা, এই সরলরেখা তো সমান্তরাল, যে রেখা অংশ সেটি হচ্ছে সমান্তরাল রেখা। আই হোপ তোমাদের শিক্ষার্থীরা তোমাদের বোঝাতে পেরেছি। তো তারপর এখানে সূক্ষ্ম কোণ, সন্নিহিত কোণ, তারপর সমকোণ, স্থলকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলো কি, এগুলো আমি তোমাদের সমাধান দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে এই সমান্তরাল রেখা, তারপরে যে সূক্ষ্ম কোণ, তো সূক্ষ্ম কোণ আমরা কোনটিকে বলি? তো এখানে বলা আছে যে 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণ, অর্থাৎ 90 ডিগ্রি আমরা কোনটিকে বলি? যে একটা এই যে এখানে দিয়েছে এটি হচ্ছে সূক্ষ্ম কোণ। তো সমকোণ হচ্ছে এইভাবে সোজা থাকে, যদি তোমাদের সাদা থাকে তাহলে এইভাবে যদি সোজা রেখা থাকে, এই যে কোণটি হবে এই কোণটি হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ। তো সূক্ষ্ম কোণ বলছে যে 90 ডিগ্রি এর চেয়ে ছোট, অর্থাৎ এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এর ছোট হচ্ছে এই যে এভাবে এই সাইডে, অর্থাৎ আমাদের যদি ডান সাইডে সেটি হবে ছোট, আর যদি এভাবে যায় সেটি হবে বড়। অর্থাৎ এখানে আমরা যেই ছোট কোণ, অর্থাৎ 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণ, সেটি হবে সূক্ষ্ম কোণ। তো যেহেতু এটি 90 ডিগ্রি, 90 ডিগ্রি কীভাবে, এইভাবে যদি একটি দাগ দিই তো এটি হবে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে এটি হচ্ছে ছোট, তাই এটিকে আমরা কি বলবো? সূক্ষ্ম কোণ। তাহলে এই যে বি বি এ সি সূক্ষ্ম কোণ। আই হোপ শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। আর এই যে এটিকে আমরা বলি কি, এই যে এইভাবে থাকে তাহলে এই যে 90 ডিগ্রি কোণকে কি বলি আমরা? সমকোণ। আই হোপ শিক্ষার্থীরা তোমাদের বোঝাতে পেরেছি। তারপর সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ এখানে বলা আছে দুটি কোণের একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে। যে এখানে বলেছে যে দুটি কোণের একটি শীর্ষবিন্দু, একটি সাধারণ বাহু থাকে। অর্থাৎ এই যে এখানে একটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটি কোণ, এই যে দুইটি কোণ আঁকা আছে এবং এর শীর্ষবিন্দু একটি সাধারণ বাহু থাকে, অর্থাৎ এই যে শীর্ষবিন্দু এখানে একটি বাহু থাকে। তো এটি কি আমরা কি বলবো? সন্নিহিত কোণ বলবো। তো এখানে দিতে এই যে কোণ বিএসি, অর্থাৎ বিএসি ও সিএডি সন্নিহিত কোণ। আই হোপ শিক্ষার্থীরা সন্নিহিত কোণ কি বুঝতে পেরেছো। তারপর এই যে সমকোণ, যে কোণের মান 90 ডিগ্রি এর সমান, অর্থাৎ এইভাবে যদি থাকে তাহলে এটিকে আমরা কি বলবো? সমকোণ। অর্থাৎ তোমাদের যেই ছাদা বা স্কেল, তোমরা খাতায় একটি নিচে এইভাবে দাগ দিবে সরলরেখা, তারপর এখানে ছাদার যে মধ্যবিন্দু আছে সেই মধ্যবিন্দু এখানে বসবে, এখন বসে যেই এখানে দেখবে যে উপরে 90 লেখা আছে, সেই 90 এইভাবে সোজা থাকবে। তো এটিকে আমরা কি বলবো? সমকোণ বা 90 ডিগ্রি কোণ। তো এই যে এখানে বলা আছে যে এ বি সমান্তরাল এসি, অর্থাৎ এই যে এ বি এবং এসি এটি হচ্ছে সমান্তরাল, এবং বি এ সি সমান হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই যেখানে 90 ডিগ্রি কোণ রয়েছে। আই হোপ শিক্ষার্থীরা তোমাদের বুঝাতে পেরেছি। তারপর হচ্ছে স্থলকোণ। তো স্থলকোণ বলতে আমরা বুঝি যে 90 ডিগ্রি এর চেয়ে বড় কিন্তু 180 এর চেয়ে ছোট। অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে আমাদের এইভাবে সোজা থাকলে এইভাবে 90 ডিগ্রি, আর 180 ডিগ্রি হচ্ছে এইভাবে একটি সরল রেখা থাকবে এবং এখানে বিন্দু, এই যে এই কোণটি হচ্ছে 180 ডিগ্রি, আর এটি হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে বলছে যে 90 ডিগ্রি এর চেয়ে বড়, অর্থাৎ এর থেকে বড় কিন্তু 180 ডিগ্রি এর থেকে ছোট হতে হবে, সেটিকে আমরা বলতে পারি স্থলকোণ। তো এই যে এখানে এভাবে দাগ দিয়েছে, তো এভাবে যদি এই সোজা থাকে তাহলে এটি 90 ডিগ্রি, আর যদি এটি এইভাবে দেওয়া হয় তাহলে 80 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 90 ডিগ্রি এর চেয়ে এটি বড় এবং এই 180 ডিগ্রি এর চেয়ে ছোট, তাহলে এটিকে আমরা কি বলতে পারি? স্থলকোণ। তাহলে এই যে এখানে দিয়েছে বি এ সি কোণ স্থলকোণ, অর্থাৎ বি এ সি, এই যে এখানে কোণ হয়েছে এই কোণকে আমরা স্থলকোণ বলতে পারি। আই হোপ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা পূরক কোণ। তো পূরক কোণ আমরা কোনটিকে বলবো? যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণ অপরটির পূরক কোণ, অর্থাৎ দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে, অর্থাৎ এই যে এখানে কোণ দেখতে পাচ্ছি, এটির যদি দুইটি কোণ, এই যে একটি কোণ এবং এই যে একটি কোণ, এই দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ আমি এখানে তোমাদের এইখানে দেখাই যে কালার চেঞ্জ করে একটু, এই যে এখানে দেখাই যে এইভাবে একটি দাগ দিয়েছে। তো এটি মনে করো তোমরা এই যে এভাবে একটি দাগ দিয়েছে, এটি মনে করো 30 ডিগ্রি, আর এই যে কোণ এটি হচ্ছে 60 ডিগ্রি। তো এই যে দুটি কোণ, এই দুটি কোণের অর্থাৎ 60 আর 30 90, এই যে দুটি কোণ, এই দুটি কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই যে এটি একটি পূরক কোণ, একটি অপরটির পূরক কোণ। আই হোপ তোমাদের বুঝাতে পেরেছি। তো এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এ বি ডি ও ডি বি সি পরস্পর সম্পূরক কোণ। অর্থাৎ এখানে এই যে একটি কোণ, এই যে একটি কোণ, এই দুটি কোণ যোগ করলে আমরা সমষ্টি 90 ডিগ্রি পাবো, তাই এটিকে আমরা পূরক কোণ বলতে পারি। তারপর সম্পূরক কোণ, সম্পূরক কোণ কোনটিকে বলবো? তো এখানে বলা আছে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণ অপরটি সম্পূরক কোণ। অর্থাৎ সেম আগের যে পূরক কোণ, যেখানে বলছে যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই যে এখানে কোণ দেখতে পাচ্ছি, এটি হচ্ছে 180 ডিগ্রি। তো এটি একটি কোণ অপরটি পূরক কোণ। এই কোণ মনে করো 60 ডিগ্রি হয়, আর এ কোণ হবে 80 থেকে যদি 60 120। তো 120 আর 60 যোগ করলে হবে 180। অর্থাৎ দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে সেটিকে আমরা বলবো সম্পূরক কোণ। তাহলে এখানে বলা আছে যে কোণ এ সি ডি ও বি সি ডি পরস্পর সম্পূরক কোণ। আই হোপ শিক্ষার্থীরা তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি। সো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের এই শখটির সমাধান। তো কেমন বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে। তো তারপর এই 192 পৃষ্ঠার যে কাগজের ত্রিভুজ, তো কাগজের ত্রিভুজ এখানে কি বলা আছে আমরা একটু পড়ে নিই। তো এখানে বলা আছে ইচ্ছে মতো কাগজ কেটে কয়েকটি ত্রিভুজ তৈরি করো। অর্থাৎ তোমাদের ইচ্ছে মতো তোমরা কাগজ কেটে কয়েকটি ত্রিভুজ তৈরি করবে। তো ত্রিভুজ কিভাবে হবে, যে এইভাবে তোমরা কয়েকটি ত্রিভুজ কেটে নিবে। তো তারপর বলা আছে এবার ত্রিভুজগুলোর ছবি এঁকে তা খাতার আটা দিয়ে লাগিয়ে নিচের মতো ছক তৈরি করে পূরণ করো। অর্থাৎ যে ত্রিভুজ আঁকবে সেই ত্রিভুজটির একটি এখানে ছবি যে আঁকবে সেই ত্রিভুজটি এখানে আটা দিয়ে লাগিয়ে নিবি। তো আটা দিয়ে লাগিয়ে নেওয়ার পর এই যে ছক দেওয়া আছে, প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ, কোণ তিনটির যোগফল, প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য এবং ত্রিভুজের ধরন, এটি আমরা সমাধান করব। তো যেহেতু তোমরা এই ত্রিভুজটি বানিয়ে নিবে, সেটু এখানে আটা দিয়ে লাগিয়ে তারপর এইগুলো স্কেল দিয়ে বা ছাদা দিয়ে কোণগুলো মেপে এখানে বসিয়ে দিবে। তো এই যে এখন আমি তোমাদের এই সমাধান বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি এই যে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এখানে একটি ত্রিভুজ এঁকেছি, এই যে এইভাবে এ বি সি, এই যে একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজের যদি আমরা প্রথম কোণ যে ছাদা দিয়ে মেপে নেই, তো প্রথম কোণ হবে 90 ডিগ্রি। অর্থাৎ এই যে এ কোণ, এখানে বলা আছে এ কোণ, এই যে এ কোণ, এই এ কোণটি হবে 90 ডিগ্রি। এটা তোমরা ছাদা যদি ব্যবহার করো তাহলে তোমরা দেখতে পারবে যে 90 ডিগ্রি। তারপর দ্বিতীয় কোণ, এখানে দ্বিতীয় কোণ এই যে এটি হচ্ছে 30 ডিগ্রি। তো ছাদা মাপো, তো দ্বিতীয় কোণ 30 ডিগ্রি, অর্থাৎ এই বি কোণ। তারপরে এই যে সি কোণ মাপো, তাহলে হবে 60 ডিগ্রি। তো এইভাবে তোমরা মেপে নিবে। আর আমরা আরেকটি কথা বলি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি এই 90, 30 এবং 60 যোগ করি তাহলে আমরা 180 ডিগ্রি পাবো। যদি 180 ডিগ্রি না হয় তাহলে মনে করবে তোমাদের এই কোণ মাপাত ভুল আছে। অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। আই হোপ বুঝতে পেরেছ। তারপর বলেছে তিন কোণের কোণ তিনটির যোগফল অর্থাৎ 180 ডিগ্রি। তারপর প্রথম বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এ বি বাহু, এই এ বি বাহুর যদি আমরা দৈর্ঘ্য মাপি স্কেল দিয়ে তাহলে আমরা পাবো 5.2 সেন্টিমিটার। অর্থাৎ তোমাদের চিত্র যদি ত্রিভুজটি বড় হয় তাহলে একটু বড় মাপ পেতে পারো, যদি ছোট হয় একটু ছোট মাপ পেতে পারো। তো এটি কোনো ব্যান্টার না। তো তারপর এখানে বলেছে দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য বিসি, অর্থাৎ এই যে বিসি, এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। অর্থাৎ এটি সবচেয়ে বড় বাহু, তার এটি 6 সেন্টিমিটার হবে। তারপর তৃতীয় বাহুর দৈর্ঘ্য সি এ, এটি যদি মাপি আমরা তাহলে পাবো 3 সেন্টিমিটার।
তো ত্রিভুজের ধরন এখানে বলছে কি ত্রিভুজের ধরন। তো আমরা যদি ত্রিভুজের ধরন, এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কোনটি হবে? যেটি কোণ 90 ডিগ্রি হবে, এই যে 90 ডিগ্রি সূর্য থাকে সেটিকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। আই হোপ বুঝতে পেরেছো। তারপর তারপর আরেকটি ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি যে এইভাবে এইভাবে একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজে আমরা যদি প্রথম কোণ মাপি অর্থাৎ এ কোণ, এই এ কোণ আমরা যদি ছাদা দিয়ে মাপি তাহলে 60 ডিগ্রি কোণ পাবো। তারপরে যে বি কোণ মাপলে 60 ডিগ্রি এবং এই যে সি কোণ মাপলেও 60 ডিগ্রি, অর্থাৎ এই তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তারপর আমরা বাহু যদি মাপি, এই এবি বাহু যদি আমরা মাপি তাহলে পাবো 4 সেন্টিমিটার। তারপর এই যে বিসি বিসি বাহু মাপি তাহলে পাবো 4 সেন্টিমিটার। আবার এসি এই যে বাহু সেটিও মাপলে 4 সেন্টিমিটার, তো সঠিক 4 সেন্টিমিটার। তাহলে আমরা এটিকে বলতে পারি কি? সমবাহু ও সূক্ষ্মকোণী ত্রিভুজ। আই হোপ বুঝতে পেরেছো। তারপর এই যে আরেকটা চিত্র অর্থাৎ ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের আমরা যদি এই এ কোণ মাপি তাহলে ছাদা বসাইলে তোমরা দেখতে পাবে যে 135। তারপর এই যে বি কোণ হবে 20 ডিগ্রি এবং এই যে সি কোণ হবে 25 ডিগ্রি। আই হোপ তোমাদের বোঝাতে পারছি। তারপর এই তিন কোণের সমষ্টি হবে এই যে 135 আর 20 এবং 25 যোগ করলে 180 ডিগ্রি পাবো। তারপর প্রথম বাহু এই যে 4 সেন্টিমিটার এবি বাহু, তারপর হলো বিসি বাহু হলো 6.7 সেন্টিমিটার এবং এসি বাহু হবে 3.2 সেন্টিমিটার এবং এটিকে আমরা বলবো স্থূলকোণী ও বিষমবাহু ত্রিভুজ। তারপর এই যে আর দুটি চিত্র দেখতে পাচ্ছি, এইভাবে একটি চিত্র দেওয়া আছে। তো এটির যে এই কোণের যদি আমরা ছাদা দিয়ে মাপি তাহলে আমরা পাবো 75 ডিগ্রি এবং বি কোণ মাপলে আমরা পাবো 75 ডিগ্রি এবং এই সি কোণ মাপলে পাবো 30 ডিগ্রি। 75 75 30 যোগ করলে পাবো আমরা 180 ডিগ্রি। তারপর বাহু, এবি বাহু হচ্ছে 2 সেন্টিমিটার, আমরা স্কেল দিয়ে মেপে নিব এগুলো। তারপর বিসি বাহু যদি মাপি তাহলে আমরা পাবো 4 সেন্টিমিটার এবং এই এসি বাহু যদি মাপি তাহলে আমরা পাবো 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ধরন হবে সমবাহু ও সূক্ষ্মকোণী ত্রিভুজ। আই হোপ তোমাদের বোঝাতে পেরেছি। তারপর এই যে এভাবে আরেকটি চিত্র দেওয়া আছে, সেটি হচ্ছে 90 ডিগ্রি প্রথম কোণ অর্থাৎ এই এ কোণ 90 ডিগ্রি, তারপর বি কোণ হবে 45 এবং সি কোণ হবে 45 ডিগ্রি এবং এই তিনটি কোণ যোগ করলে আমরা পাবো 180 ডিগ্রি। তারপর প্রথম বাহু এবি, এটি মেপে নিলে আমরা পাবো 3 সেন্টিমিটার। বিসি বাহু মেপে নিলে আমরা পাবো 4.25 সেন্টিমিটার এবং এসি বাহু যদি মেপে নিই তাহলে পাবো 3 সেন্টিমিটার। অর্থাৎ ত্রিভুজের ধরন হবে সমকোণী ও সমদ্বিবাহু ত্রিভুজ। আই হোপ শিক্ষিতরা তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা কয়েকটি ত্রিভুজ এইভাবে কেটে তো সেটির কোণ, প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ মেপে এখানে ছকে বসিয়ে দিবে। তারপর প্রথম বাহু দ্বিতীয় বাহু বসিয়ে নিবে। তারপর এই ত্রিভুজের ধরন কি হবে সেটিও লিখে নিবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তারপর শিক্ষার্থীরা এখানে বলা আছে ত্রিভুজের উচ্চতা। আমরা পড়ে নিই যে ত্রিভুজের উচ্চতা বলতে কি বোঝানো হয়েছে এখানে। কাজটি করে ত্রিভুজ সম্পর্কে পূর্বের ধারণাগুলো আরো পরিষ্কার হলো, তাই না? তোমরা জানতে পারলে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্র একটি ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজে যেই এভাবে আঁকি যে কয়টি রেখা, একটা, দুইটা, তিনটা, এই তিনটা রেখা আবদ্ধ করলে আমরা সেটিকে ত্রিভুজ বলতে পারি, এই কথা বলা হয়েছে। রেখাংশগুলোই হচ্ছে ত্রিভুজের বাহু। অর্থাৎ এই যে আমরা এই তিনটি রেখাংশ দিয়ে একটি ত্রিভুজ আঁকলাম, এই রেখাংশকেই বলা হয় বাহু। তারপর বলেছে যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দু হলো এর একটি শীর্ষবিন্দু। অর্থাৎ যে কি বলা আছে যে দুটি বাহুর সাধারণ বিন্দু, যে দুটি বাহু, এই যে একটি বিন্দু, এই যে একটি বিন্দু, এটির একটি শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু হচ্ছে এটি হচ্ছে শীর্ষবিন্দু। তো এখানে বলছে তারপর যে কোনো দুটি বাহু শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন করে। সুতরাং বলা যায় ত্রিভুজের তিনটি বাহু, তিনটি শীর্ষবিন্দু এবং তিনটি কোণই রয়েছে। অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে এটি হবে শীর্ষবিন্দু। আমরা এখানে নাম দিই যে এ কোণ, এখানে বি, তারপর সি। অর্থাৎ এখানে বলা আছে যদি আমরা এই এসির যদি ভূমি ধরি তাহলে এটি শীর্ষবিন্দু হবে এই বি কোণ, অর্থাৎ এটি। তারপর আমরা কালার চেঞ্জ করি, আমি তোমাদের আবারও বুঝিয়ে দিচ্ছি যে এই যে এখানে একটু কালার চেঞ্জ করে তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই মনে করো আমি একটি চিত্র আঁকলাম, এটির নাম দিলাম আমি এ
এটি হলো বি এবং এটি হলো সি। তো এখানে বলা আছে যে আমরা যদি এই বিসি কে যদি আমরা কি ধরি, ভূমি ধরি, তাহলে এর শীর্ষবিন্দু হবে এই এ বিন্দু। আবার এবি কে যদি আমরা ভূমি ধরি তাহলে এর শীর্ষবিন্দু হবে সি বিন্দু। আবার এসি কে যদি আমরা ভূমি ধরি তাহলে এর শীর্ষবিন্দু হবে বি বিন্দু। তো অর্থাৎ এর তিনটি কোণই হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, এই কথাই বলা হয়েছে। তারপর বলেছে তাছাড়া কাগজে কাটা ভিন্ন আকৃতির ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করে আমরা কি বুঝতে পারলাম? দেখলাম বাহুর দৈর্ঘ্য ভিন্নতা অনুসারে ত্রিভুজ তিন প্রকার, যথা সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, এবং কোণ ভেদেও তিন প্রকার ত্রিভুজ পাওয়া গেছে, যাদের আমরা সূক্ষ্মকোণী, স্থলকোণী, সমকোণী বলে থাকি। অর্থাৎ এই যে এইভাবে থাকলে সেটিকে আমরা সমকোণী ত্রিভুজ, এবং এই 90 ডিগ্রি অর্থাৎ সমকোণের চেয়ে যদি একটু ছোট হয় তাহলে এটিকে সূক্ষ্মকোণ, এবং যদি এই 90 ডিগ্রির চেয়ে একটু বড় হয় তাহলে এটিকে আমরা স্থলকোণ বলে থাকি, স্থলকোণী ত্রিভুজ বলে থাকি, এটাই বলা হয়েছে। তারপর বলেছে ত্রিভুজের বাহু তিনটি দৈর্ঘ্যের সমষ্টি এর পরিসীমা বলে। অর্থাৎ ত্রিভুজের যে তিনটি বাহু, এই তিনটি বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। তোমরা কাগজ কেটে যে ত্রিভুজ তৈরি করেছ সেটি হলো ত্রিভুজের সীমাবদ্ধ ক্ষেত্র, যাকে আমরা ত্রিভুজ ক্ষেত্র বলি। ত্রিভুজের প্রতিটি বাহুই ভূমি হতে পারে। অর্থাৎ আমি একটু আগে যে দেখলাম, এই যে এখানে চিত্র, এটি বাহু হতে পারে, বা এটিও বাহু হতে পারে, বা এটি ভূমি হতে পারে, ভূমি হতে পারে। অর্থাৎ যে কোনো বাহু ত্রিভুজের ভূমি হতে পারে, এই কথাই বলা হয়েছে। এবং যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব দূরত্বই ত্রিভুজের উচ্চতা। অর্থাৎ আমি যে একটু আগে যে চিত্র মাধ্যমে দেখালাম যে এইভাবে যে ত্রিভুজের যে কোনো বাহুকে আমরা ভূমি ধরতে পারি। তো যদি এটি হচ্ছে বিসি, এই বিসিকে যদি আমরা ভূমি ধরি তাহলে হবে এই এ শীর্ষবিন্দু। আবার যদি এই এসিকে ভূমি ধরি তাহলে হবে বি শীর্ষবিন্দু। আবার এই এস এবিকে যদি আমরা ভূমি ধরি তাহলে আমরা সি শীর্ষবিন্দু পাবো, এই কথাই বলা হয়েছে। তো তারপর কি বলা আছে যে ত্রিভুজের প্রতিটি বাহু ভূমি হতে পারে, এবং যে কোনো শীর্ষ বিন্দু হতে বিপরীত বাহু দুইটি লম্ব এর লম্ব দূরত্ব ত্রিভুজের উচ্চতা। অর্থাৎ এই যে এখানে যদি আমরা ধরি এই এ কোণ, এই যে এটা বি এবং সি ধরলাম, এই বিসি যদি আমরা ভূমি দিই তাহলে এর উচ্চতা হবে এ কোণ। অর্থাৎ এই এ বি অথবা এ কোণ আমাদের উচ্চতা হবে, এখানেই এই কথা বলা হয়েছে। তারপর যে চলো বিষয়টি বুঝতে চেষ্টা করি। ছবিটি একটি সেট স্কোয়ারের, যা তোমাদের প্রত্যেকের জ্যামিতি বক্সের মধ্যে আছে। এর আকৃতি ত্রিভুজাকৃতি, তাই না? হ্যাঁ, অবশ্যই এটি একটি ত্রিভুজ আকৃতির মতো লাগছে। খাতার উপর রেখে এর কিনার বরাবর পেন্সিল দিয়ে দাগ টেনে খুব সহজে খাতার ত্রিভুজ আঁকা যায়। অর্থাৎ এটি যদি আমরা খাতায় বসাই তাহলে এর যে কিনার আছে এইভাবে সাইডে, এই সাইডে যদি আমরা পেন্সিল দিয়ে আঁকাই তাহলে খুব সহজেই এটি ত্রিভুজ আঁকা যায়, এই কথা বলা হয়েছে। তারপর বলছে এবার সেল স্কয়ারকে ছবির মতো ঘুরিয়ে আমরা তিনটি ত্রিভুজ তৈরি করতে পারি। অর্থাৎ এই যে তোমরা এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছ, তো এটিকে যদি আমরা এইভাবে উল্টিয়ে দিই, অর্থাৎ এটি আমরা ভূমি ধরছিলাম, এখন যদি আমরা এই সাইডকে ভূমি ধরি, অর্থাৎ এই যে এভাবে তোমরা ভূমি ধরো তাহলে এটি হবে শীর্ষবিন্দু। আবার এই যে এ সাইড, অর্থাৎ এই সাইডকে যদি আমরা ভূমি ধরি তাহলে এটি হবে শীর্ষবিন্দু। এখানে তিনটি ত্রিভুজ আমরা পেয়ে থাকি। তো বলা হয়েছে এখানে এতে ত্রিভুজ তিনটির বৈশিষ্ট্য কোনো পরিবর্তন হবে না, কিন্তু এর প্রতিটি বাহু ও দ্বারই ভূমি হতে পারে। অর্থাৎ এই যে আমরা এই যে প্রথম ত্রিভুজ এটিকে ধরছিলাম আমরা ভূমি, কিন্তু এখানে আমরা এই যে এ বাহু ধরছিলাম ভূমি, কিন্তু এর যে বিন্দু শীর্ষবিন্দু এটি পরিবর্তন হবে। তো এখানে তারপর এই যে এটিকে আমরা এখন ভূমি ধরলে এটি হবে শীর্ষবিন্দু, এই কথাই বলা হয়েছে। ভূমি অনুসারে শীর্ষবিন্দু পরিবর্তন হওয়া উচ্চতাও তিনটি হবে। অর্থাৎ ভূমি অনুযায়ী যদি আমরা শীর্ষবিন্দু তাহলে এটির উচ্চতাও তিনটি হবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বোঝাতে পারছি।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে, এবং আমরা তার পরবর্তী পর্বে এই 193 পৃষ্ঠার 193 পৃষ্ঠার 193 পৃষ্ঠার যেই একক কাজ দেওয়া আছে সেই একক কাজ থেকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2024 সালে বার্ষিক পরীক্ষার যেই সিলেবাস, নমুনা প্রশ্ন এবং তার সমাধান দেওয়া হয়েছে, তোমরা সেগুলো আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আমি তোমাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর অর্থাৎ প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। আর প্রতিদিন সন্ধ্যা থেকে আমাদের তোমাদের যেই বার্ষিক পরীক্ষার প্রশ্নের নমুনা সমাধান আমাদের চ্যানেলে আপলোড করা হয়, তোমরা সেগুলো দেখে আসতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট পর্বে আমরা একক কাজ এখান থেকে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।